All right. So welcome back to the platform of biological code. আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আমরা ক্লাস 10 এর জীবনের প্রভাবনতা এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। 4টে লেকচার হয়েছিল এবং এই চ্যাপ্টারের যে আমাদের মেন যে টপিক কোষের বিভাজন সেল ডিভিশন সেটা আমরা স্টার্ট করেছিলাম। ঠিক আছে, তো আমরা দেখেছিলাম যে কোষের বিভাজন হয় 3 ধরনের। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে কি মিওসিস। তো অ্যামাইটোসিসটা আমরা আগের লেকচারে কমপ্লিট করে ফেলেছি। আমরা দেখেছিলাম কি যে অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কেন? কারণ একটা কোষে যখন ডিভিশন হয় তখন তার যে নিউক্লিয়াসের পর্দা বা নিউক্লিওলাস এগুলো প্রথমে অবলুপ্তি করতে হয়। অবলুপ্তি ঘটার পর বেমতন্তু গঠন হবে, মানে অনেক প্রসেস আছে একটা সেলের ডিভিশন ঘটার জন্য। কিন্তু অ্যামাইটোসিস সেল ডিভিশন এরকম কোনো প্রসেসকে ফলো করে না। ডিরেক্ট কি হলো, সাইটোকাইনেসিস হলো, মানে সাইটোপ্লাজমের ডিভিশন, নিউক্লিয়াসের ডিভিশন এবং সাইটোপ্লাজমের ডিভিশন একসঙ্গে হয়ে যায়, নিয়ে কি হয় অপত্য কোষের সৃষ্টি হয়। মাতৃকোষ থেকে অপত্য কোষের সৃষ্টি ডিরেক্ট হয়ে যায়, কোনো বেমতন্তু গঠনের প্রয়োজন বা নিউক্লিয়াসের পর্দার যে অবলুপ্তি বা নিউক্লিয়াসের অবলুপ্তি কোনো কিছু দরকার পড়ে না। ঠিক আছে, তাই অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এবং এটা কাজের ক্ষেত্রে দেখা গেছিল, আমরা বলেছিলাম যে ব্যাকটেরিয়া, মানে যারা নিম্ন শ্রেণীর প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক, হ্যাঁ, তারপরে অ্যামিবা, ঠিক আছে, এদের দেহে কি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা গেছিল। তো এতটুকু পর্যন্ত আমাদের হয়েছিল প্রিভিয়াস লেকচার। তো যারা দেখোনি অবশ্যই আমাদের আগের লেকচারগুলি দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আজকে আমাদের টপিক হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। ক্লাস 11-এ এই চ্যাপ্টারটা আবার পুরো রিপিট আছে, সেল ডিভিশন এন্ড সেল সাইকেল। তো তোমরা ভালোভাবে এখনই বুঝে নাও, ঠিক আছে? তো চলো শুরু করছি। তো ফার্স্ট অফ অল যে মাইটোসিস কোষ বিভাজনের, দেখো মাইটোসিস এই কথাটা প্রথম বা এর নামকরণটা, এই শব্দের নামকরণটা করেছিলেন কে? বিজ্ঞানী ফ্লেমিং। তাহলে এই নামকরণটা করছেন কে? মাইটোসিস নামকরণটি করেছিলেন বিজ্ঞানী ফ্লেমিং। ক্লিয়ার? নামকরণটা করেছিলেন কে? বিজ্ঞানী ফ্লেমিং। তো মাইটোসিস হচ্ছে কি? পরোক্ষ কোষ বিভাজন। কেন পরোক্ষ কোষ বিভাজন নিশ্চয়ই বুঝতে পারছো। এটি হচ্ছে এক প্রকার পরোক্ষ কোষ বিভাজন। ক্লিয়ার? কেন পরোক্ষ বলছি দেখো, কারণ এই কোষ বিভাজন হতে গেলে নিউক্লিওলাস, সেই নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটবে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে, বেমতন্তু গঠন হবে, অনেক প্রসেস আছে এই সেল ডিভিশন হওয়ার জন্য। তাই মাইটোসিস হচ্ছে এক প্রকার পরোক্ষ কোষ বিভাজন। ঠিক আছে, হলো। এবং মাইটোসিস এই নামকরণটি করেছিলেন কে? এই নামকরণটি করেছিলেন বিজ্ঞানী ফ্লেমিং। ঠিক আছে, দেখো এখানে আমি একটা মাইটোসিস সেল ডিভিশন দেখিয়েছি। তো তোমরা ছবিতে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে সেলের ডিভিশন কতবার হচ্ছে? সেলের ডিভিশন একবারই মাত্র হচ্ছে। এখান থেকে কি আর ডিভিশন ঘটেছে? না। তো মাইটোসিস ডিভিশন মানে কি? সেলের একবারই মাত্র ডিভিশন হবে, নিয়ে সেখান থেকে দেখো কি হচ্ছে, দুটো অপত্য কোষ গঠন হয়েছে। আমরা বলেছিলাম যে কি এটা হচ্ছে মাতৃকোষ, এবং এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে অপত্য কোষ। ক্লিয়ার? ক্লিয়ার হলো? তাহলে দেখো এখানে আরেকটা বৈশিষ্ট্য আমরা কি পেলাম, এখানে সেলের একবারই মাত্র ডিভিশন হবে। তাহলে কি হচ্ছে,
আমি শুধু হালকা করে পয়েন্টগুলো লিখে রাখছি, মানে তোমরা এবার পরীক্ষার খাতাতে যদি লিখতে দেয় যে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলি লেখো, তোমরা নিজের ভাষায় লিখবে। এখানে আমি নামকরণটা লিখেছি, এটা পরোক্ষ কোষ বিভাজন, আর কি কোষের একবারে কি হচ্ছে বিভাজনটা হচ্ছে। তো যখন মাইটোসিস কোষ বিভাজন হয় তখন দুটো প্রসেসে, একবার তো নিউক্লিয়াসের ডিভিশন ঘটবে, তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন ঘটবে। ক্লিয়ার? তো আমরা নিউক্লিয়াসের ডিভিশনকে কি বলেছিলাম আগের লেকচারে করেছি, ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের ডিভিশনকে বলেছিলাম কি, সাইটোকাইনেসিস। ক্লিয়ার? আর একটা খুব ভালো জিনিস লক্ষ্য করো যে দেখো মোটামুটি হয়তো একটু কম বেশি হয়েছে, কিন্তু মাতৃকোষ থেকে যখন অপত্য কোষের সৃষ্টি হয়েছে, দেখো এদের ক্রোমোজোমের সংখ্যা দেখো, এখানে 3টে দিয়েছি, এখানেও 3টে, এখানেও 3টে। মানে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে যে যখন মাইটোসিস কোষ বিভাজন হয় তখন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হবে, সেম থাকবে, সমান, কোনো ডিফারেন্স হবে না। আর দেখো এদের সাইজ দেখতে, দেখো মোটামুটি আকারগুলো আমি যেহেতু চেষ্টা করেছি, আকারগুলো দেখো কি সমান, এদের সাইজ মানে মাতৃকোষের আকার বা আয়তন যতখানি, অপত্য কোষ দুটিও একই সাইজেরই গঠন হয়েছে। তার মানে কি এরা মাতৃকোষের সম আকৃতি এবং সম সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ হবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, অপত্য কোষগুলি কি হবে, সম আকৃতির, ঠিক আছে, সম আকৃতির হবে এবং কি সম সংখ্যক ক্রোমোজোম যুক্ত। কার? মাতৃকোষের। মানে মাতৃকোষের আকার যেমন হবে, অপত্য কোষগুলো একই সাইজের হবে, এবং মাতৃকোষে যতটুকু পরিমাণ ক্রোমোজোম থাকবে অপত্য কোষেও একই পরিমাণেই ক্রোমোজোম থাকবে। ঠিক আছে? তাহলে অপত্য কোষগুলি সম আকৃতির এবং সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত হবে, কার মতো, মাতৃকোষের মতো, মাতৃকোষের ন্যায়। ঠিক আছে? তাহলে মোটামুটি বুঝতে পারলে পয়েন্টটা। তাহলে যদি কি হয়, এখানে যদি 2n থাকে, মাতৃকোষের ক্রোমোজোম যদি 2n থাকে, তাহলে অপত্য কোষের ক্রোমোজোম কি হবে, n হবে না, সমান থাকবে। কি হবে, এখানেও 2n থাকবে এবং এরও কি হবে, এরও 2nই হবে, সম আকৃতির এবং সম সংখ্যক ক্রোমোজোম যুক্ত। এবং এটা খুবই একটা ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু মিস করবে না। ঠিক আছে? এটা খুবই ভাইটাল পয়েন্ট যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি হচ্ছে, একই রকম দেখতে হচ্ছে, একই ক্রোমোজোম যুক্ত হচ্ছে। ঠিক আছে? আরেকটা জিনিস আমি এখানে বললি যে যে কোষে মাইটোসিস ডিভিশনটা হয়, যেমন দেখো এই কোষের কি হয়েছে, মাইটোসিস ডিভিশন হয়েছে বা মাইটোসিস সেল ডিভিশন হয়েছে, তো এই কোষটাকে বলা হবে কি, এই কোষটাকে বলা হবে মাইটোসাইট। যে কোষের কি হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো মাইটোসাইট। ঠিক আছে? তার নামকরণ করলেন কে, বিজ্ঞানী ফ্লেমিং। এটা হচ্ছে এক ধরনের প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসাইট, তাহলে মাইটোসাইট কি, যে কোষে কি হবে, মাইটোসিস কোষ বিভাজন হবে, যে কোষে মাইটোসিস কোষ বিভাজন কি হচ্ছে, ঘটে। ক্লিয়ার? এগুলো তো ঠিক আছে, কিন্তু মেন পয়েন্ট যেটা, যে অপত্য কোষগুলি কি হবে, মায়ের মতনই আকার এবং মায়ের মতনই ক্রোমোজোম যুক্ত হবে। ঠিক আছে?
আর এখানে আরেকটা জিনিস বলে রাখি আমি, যে আমরা বলেছিলাম কি যে আমরা সেলটাকে একটা পৃথিবী ধরতে বলেছিলাম। তো পৃথিবী যেমন, এটাকে আমরা কি বলি, উপর এবং নিচকে মেরু বলি, এটাকে বলা হয় উত্তর, এটাকে বলা হয় দক্ষিণ মেরু, এবং মাঝের অঞ্চলটাকে বলা হয় কি, নিরক্ষীয় অঞ্চল বা বিষুব অঞ্চল। তো সেলের ক্ষেত্রেও ওইভাবে মনে রাখবা যে মাঝের অঞ্চলটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল এবং এই দুটো হচ্ছে কি, মেরু। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে, তার জন্য আমি হয়তো অনেকে ভুলে যেতে পারো, তাই আমি একবার রিপিট করে দিলাম এই জিনিসটা, যে এটা হচ্ছে বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল এবং উপর নিচ এটাকে বলা হয় মেরু। পৃথিবীর মতন করে মনে রাখবা, তাহলে মনে থাকবে। ঠিক আছে, এবার আমরা দেখব যে এই যে মাইটোসিস কোষ বিভাজন, এটা দেখা যায় কোথায়, তাহলে এর স্থান কোথায়, মানে এই ডিভিশনটা কোথায় কোথায় হচ্ছে, তাহলে স্থান, বিভাজনের স্থান কোথায় হচ্ছে, এটা হয় আমাদের দেহকোষে। ঠিক আছে, দেহকোষে হয়, ক্লিয়ার, বা উদ্ভিদের যে অগ্রমুকুল থাকে, উদ্ভিদের অগ্রমুকুল, বা উদ্ভিদের যে ভাজক কলা থাকে সেখানেও হয়, বা ভ্রূণ, বা উদ্ভিদের ভ্রূণ মুকুলাবরণী, উদ্ভিদের যে ভ্রূণ মুকুলাবরণী আছে সেখানেও ঘটে, এবং উদ্ভিদের অগ্রমুকুলে ঘটে, আমাদের দেহকোষে ঘটে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে পেশি আমাদের যত উচ্চতা বা হাইট কিসের জন্য বাড়ছে, মানে পেশি আমাদের যত আমাদের বয়স হয় তত আমাদের কি হচ্ছে, হাইটটা বাড়ে, হাইট গেইন হয় কিসের জন্য, এই মাইটোসিস কোষ বিভাজনের জন্য। কারণ মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়, পেশিতেও কোষের বিভাজন ঘটে এবং তারা পেশির বা কি হয়, বৃদ্ধিরা ঘটায়। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় হচ্ছে, দেহকোষে হচ্ছে, উদ্ভিদের অগ্রমুকুলে হচ্ছে, আর কোথায়, উদ্ভিদের ভ্রূণ মুকুলাবরণী, আরো ইত্যাদি ইত্যাদি অনেক স্থান আছে। ঠিক আছে, তখন পড়াতে পড়াতে আমাদের টপিকে আসবে, তখন আমি বলবো। নেক্সট, এবার আমরা মাইটোসিস কোষ বিভাজন নেই, ডিপে পড়বো, এবার একটু ভিতরে আরো যাবো। ঠিক আছে, চলো। তো মাইটোসিস কোষ বিভাজনের যে মোটামুটি উপর যে টপিক, এটা আমাদের কমপ্লিট হলো। এবার মাইটোসিস কোষ বিভাজন হতে গেলে আমরা বললাম দুটো স্টেপের প্রয়োজন হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো এই দুটো প্রসেসে আমরা দেখব। ঠিক আছে, তো এখানে হেডিং দিবে মাইটোসিস এটাকে আবার মিটিয়ে দিই, লাগবে না, মোটামুটি বুঝতে পেরে গেছো। আচ্ছা, তো মাইটোসিস কোষ বিভাজনের দুটো জিনিস বললাম, দুটো স্টেপ হয়, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যাকে আমরা বলি কি ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে কি সাইটোপ্লাজমে বিভাজন।
ঠিক আছে, যাকে আমরা কি বলেছিলাম, আমরা যাকে বলেছিলাম সাইটোকাইনেসিস। ক্লিয়ার? তো এই দুটো স্টেপ হয়। এবার নিউক্লিয়াসের বিভাজনে এর মধ্যেও কিন্তু আরো কিছু কিছু পর্যায় আছে, ঠিক আছে, কিছু কিছু পর্যায় আছে। মানে নিউক্লিয়াস ডিভিশন ডিরেক্ট হয়ে গেল তা কিন্তু না। ওই যে বললাম কি হতে হবে, নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটবে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে, বেমতন্তু গঠন হবে, অনেক প্রসেস আছে। তো এই প্রসেসগুলো কি হয়, ক্যারিওকাইনেসিসের 4টে পর্যায় থাকে, সেই 4টে পর্যায়ে ঘটে। ঠিক আছে, প্রথম যেটা স্টেজ, যারা প্রথম যে দশা, তাকে বলা হয় প্রোফেজ। প্রোফেজ, তারপরে হয় মেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ, এবং সর্বশেষ পর্যায় হচ্ছে কি টেলোফেজ। ক্লিয়ার? এই 4টে পর্যায় আছে। তো এবার আমরা নামকরণ আসি। এই যে আমাদের ক্যারিওকাইনেসিস, এই নামকরণটা করেছিলেন কে? এই নামকরণটা করেছিলেন বিজ্ঞানী স্নেইডার। নামকরণটা কে করছেন? কে নামকরণ করছেন? বিজ্ঞানী কি স্নেইডার। এবং সাইটোকাইনেসিস, এই যে নামকরণটা, এই নামকরণটা করছেন কে? নামকরণ বিজ্ঞানী হোয়াইট ম্যান। কি নাম? বিজ্ঞানী হোয়াইট ম্যান। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, মাইটোসিস হতে কোষ বিভাজনের দুটো পর্যায়। প্রথমত হয় নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস, এবং এই ক্যারিওকাইনেসিস এই শব্দটির নামকরণ করেছিলেন কে? বিজ্ঞানী স্নেইডার। ঠিক আছে, এবং আর কি দ্বিতীয় পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজন, তারপর হচ্ছে কি সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই নামকরণটি করেছিলেন বিজ্ঞানী হোয়াইট ম্যান। ঠিক আছে, এবার ক্যারিওকাইনেসিস আমরা যে বললাম, এই ক্যারিওকাইনেসিসের আবার কি আছে, 4টে স্টেজ আছে। একটা হচ্ছে প্রোফেজ, একটা হচ্ছে মেটাফেজ, 3 নম্বর হচ্ছে অ্যানাফেজ, এবং 4 নম্বর হচ্ছে কি টেলোফেজ। এই 4টি পর্যায়ে পার করবে, তবে সেটা কি হবে, ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা ঘটবে। ঠিক আছে, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, তারপরে দুটো অপত্য কোষের সৃষ্টি হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথমে প্রোফেজটা শুরু করি। তো আজকে আমরা যে লেকচারে আমরা শুধুমাত্র ক্যারিওকাইনেসিস এই পার্টটা পুরোপুরি কমপ্লিট করব। নেক্সট পরের লেকচারে আমরা সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য, যেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, সেই সম্বন্ধে আমাদের পরের লেকচারে কথা হবে। ঠিক আছে, তো আজকে আমরা শুধু ক্যারিওকাইনেসিসটা কমপ্লিট করব। চলো। নেক্সট তাহলে প্রথম আমাদের যে স্টেজটা আছে, 1 নাম্বার স্টেজ, সেটা হচ্ছে কি প্রোফেজ। ঠিক আছে, প্রোফেজ। তো প্রোফেজ এই যে দশা, তো প্রথমত প্রো এই কথাটা মানে হচ্ছে কি প্রথম। প্রো কথাটার অর্থে হচ্ছে কি প্রথম। ঠিক আছে, এবং ফেজ মানে তোমরা বুঝতে পারছো, দশা। ঠিক আছে, প্রো মানে হচ্ছে প্রথম এবং ফেজ মানে হচ্ছে দশা, অর্থাৎ কোষ বিভাজনের
বা ক্যারিওকাইনেসিসের বলি আমরা যদি, তো ক্যারিওকাইনেসিসের প্রথম দশায় হচ্ছে কি প্রোফেজ। ক্লিয়ার? এবং একটি কোষের বিভাজনের বা ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা হচ্ছে কি এই প্রোফেজ। সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী মানে সব থেকে টাইম লাগে এই দশাটা সম্পূর্ণ হতে, সব থেকে বেশি সময় লাগে। ঠিক আছে, সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা। তো এই দশাটাই হয় কি, সাপোজ ধরে নাও এটা হচ্ছে একটা কি একটা কোষ। ক্লিয়ার? কোষের মধ্যে এটা হয়ে গেল কি আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম প্রেজেন্ট আছে, মানে সরি ক্রোমোজোম তো না, নিউক্লিয়াসের মধ্যে প্রথমে কি প্রেজেন্ট থাকে, ক্রোমোজোমগুলি থাকে, কিন্তু সেগুলো কি হয়ে থাকে, সুতোর মতো এইভাবে থাকে, তাই তো, সুতোর মতন হয়ে থাকে। তো প্রোফেজ দশার প্রথমে কি হবে, প্রোফেজ দশার প্রথমে নিউক্লিয়াস থেকে কি হবে, এখান থেকে জল বেরিয়ে যাবে। জল কি হবে, বিয়োজন, বিয়োগ, জলের বিয়োজন ঘটবে। মানে দেখো একটা, তুমি নিজেই আবার কল্পনা করো যে তুমি একটা তরলের মধ্যে বা বাটির মধ্যে জল রেখেছো, নিয়ে তার ভেতরে কি করলে, সুতো, তোমার মা যে সুতো দিয়ে সেলাই করে, তো সেই সুতোকে তুমি কি করলে, ওই জলের মধ্যে ডুবিয়ে দিলে। তো সুতোটা কি হবে এখন, এভাবে আলাদা আলাদা এরকম হয়ে থাকবে, মাটির মধ্যে এইভাবে থাকবে, ভেসে বেড়াবে এইভাবে, এরকম এরকম হয়ে থাকবে, তাই তো। তো ওরকমই এই তো কি নিউক্লিয়াসের মধ্যে কি প্রেজেন্ট থাকে, একটা লিকুইড প্রেজেন্ট থাকে, তরল থাকে, তাই তো। তো যখন তরল থাকছে তখন ওই ক্রোমোজোম গুলো কি থাকছে, সুতোর মতো ভেসে বেড়াচ্ছে, মানে আলাদা, ওই যে একটা বাটির মধ্যে সুতো ফেলে দিলে যেমন হয়, তেমন নিউক্লিয়াসের মধ্যে ওই সুতোগুলো কি হচ্ছে, ক্রোমোজোমের সুতোগুলো ভেসে বেড়াচ্ছে, যাদের আমরা কি বলছিলাম, ক্রোমাটিন জালিকা বলছিলাম। ক্লিয়ার? তো যখন কি হচ্ছে, প্রোফেজ দশার প্রথমেই জলের যখন বিয়োজন হচ্ছে, মানে জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তো এবার কি হবে, এবার তুমি যদি বাটি থেকে ওই সুতোটাকে তুলে নাও, তাহলে সুতোগুলো কি হবে, জড়ো হয়ে যাবে, মানে পুরোপুরি তোমার হাতে চলে আসবে, ছোট্ট হয়ে যাবে। যেগুলো কি ছিল পুরো বাটির মধ্যে এভাবে ছড়িয়ে ছিল, তুমি যখনই তুলবে সেগুলো চুপসে যাবে, তোমার হাতে লেগে যাবে, তাই তো, ছোট্ট হয়ে যাবে। তো যখনই এখান থেকে কি হবে, জলটা বেরিয়ে যাবে, তখন ক্রোমোজোম গুলো ধীরে ধীরে কি হবে, এবার মানে ক্রোমোজোমের সুতোগুলো, মানে ক্রোমাটিন জালিকাগুলো, এরা এবার কাছাকাছি চলে আসবে, নিয়ে ধীরে 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 এবার এরা ঘন হবে, নিয়ে ক্রোমোজোমের যে আকার কেমন হয়, এরকম ধরনের হয়, এরকম টাইপের একটা আকার হয় ক্রোমোজোমের, এক্স শেপ। তো ওরকম একটু আকার ধীরে ধীরে এরা কি করবে, নিতে শুরু করবে। ঠিক আছে, কিন্তু কখন হবে, যখন প্রোফেজ দশার প্রথমেই জলের যখন বিয়োজন হবে, তখন এবার এরা এরকম হতে শুরু করবে। তুমি নিজে প্র্যাকটিক্যালি ভাবো, বাটি থেকে তুমি সুতোটাকে যদি তুলে নাও, তো সেটাও চুপসে যাবে, ছোট্ট হয়ে যাবে। তেমন ওরকমই এখান থেকে জল বার করে দিলে সুতোগুলো, যে ক্রোমাটিন যে জালিকা, ক্রোমাটিন জালিকাগুলো এবার ছোট্ট 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 হয়ে চুপসে যাবে, নিয়ে ক্রোমোজোম হতে শুরু করবে। মানে এক কথা, এবার ধীরে 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 ঘন হবে এবার। ঠিক আছে, টাইম তো লাগবেই, আমি কি বললাম প্রথমে, সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা, অনেক টাইম লাগবে এটা হতে। তো এবার ধীরে ধীরে এরা কি হবে, ঘন হবে। তারপরে নেক্সট স্টেজে কি হবে, এবার প্রথমত কি হলো, জলের বিয়োজন। তাহলে ফার্স্ট স্টেজে কি হচ্ছে, জল বিয়োজন। তোমরা নিজেরা এবার পয়েন্ট করে লিখবে, আমি শুধু ছোট্ট করে বলে দিচ্ছি। নেক্সট স্টেজে কি হলো, ঘন হতে শুরু করলো, যখনই জল বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এবার ধীরে ধীরে ঘন হতে শুরু করছে। প্রত্যেকটি কি হচ্ছে, প্রতিটি ক্রোমোজোম দুটি করে সিস্টার ক্রোমাটিড পাবে, মানে এগুলো কি বলছি আমরা, ক্রোমাটিড। তো প্রত্যেকটা ক্রোমোজোম এবার কি করবে, সিস্টার ক্রোমাটিড এরা পাবে। ক্লিয়ার? মানে এক কথায় ক্রোমোজোমটা গঠন হয়ে গেছে প্রায়। ক্লিয়ার হলো, ক্রোমোজোমটা গঠন হয়ে গেছে। নেক্সট 4 নাম্বার কি হবে, এবার 4 নাম্বার স্টেজে কি হবে, এবার পুরোপুরি ঘন হয়ে গেল।
এরকম ঘন হয়ে গেল। তো এক কথায় একটা ক্রোমোজোম আমরা প্রপার পাচ্ছি কখন? প্রোফেজ দশায়। নেক্সট কি হবে এবার? এখানে কি থাকছে? ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোজোম প্রেজেন্ট থাকে। তো সেন্ট্রোজোম এবার কি করবে? দুটো অপত্য সেন্ট্রিওল গঠন করবে। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে কি হলো? নিউক্লিয়াস টাইপের উদ্ভব হয়ে গেল। মানে আমাদের যে কি ছিল, ক্রোমাটিন জালিকাগুলি ছিল, সেই ক্রোমাটিন জালিকাগুলো ক্রোমোজোম গঠন করেছে। এবং আর কি হয়েছে, আমার যে নিউক্লিয়াসের যে পর্দা, সেই নিউক্লিয়াসের পর্দাও চলে গেছে, নিউক্লিয়াসের পর্দার অবলুপ্তি ঘটেছে। আর কি হবে এবার? এই যে আমাদের যে সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম বিভাজিত হবে, নিয়ে দুটি অপত্য সেন্ট্রিওল গঠন করবে। তারপরে স্টেজে কি হবে? এখানে একটা সেন্ট্রিওল হলো, এখানে সেন্ট্রিওল হলো, দুটো অপত্য সেন্ট্রিওল গঠন হয়েছে। তো এখানে একটা সেন্ট্রিওল কি হবে? ওখান থেকে সরে এই মেরুতে চলে আসবে। মানে একটা সেন্ট্রিওল ধরে নাও উত্তর মেরুতে থাকবে, আর একটা সেন্ট্রিওল দক্ষিণ মেরুতে থাকবে। নিয়ে এই সেন্ট্রিওল গুলো এবার ধীরে ধীরে একটা কি করবে? প্রপার সেন্ট্রোজোম গঠন করবে। ক্লিয়ার? প্রপার সেন্ট্রোজোম গঠন করবে নিজেরা। আর যখনই কি হচ্ছিল, এই সেন্ট্রিওলটা যখন এখানে আসছিল, মানে একটা সেন্ট্রিওল তো উত্তর মেরুতে ছিলই, কিন্তু আরেকটা সেন্ট্রিওল যখন এখান থেকে এখানে আসছিল, তখন দুটো সেন্ট্রিওলের মাঝে কি তৈরি হয়েছে? এক ধরনের তন্তু গঠন হয়েছে, যে তন্তুকে বলা হচ্ছে কি? বেম তন্তু। মানে বেম তন্তু গঠন হতে কিন্তু কি হবে? স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে? বেম তন্তু গঠন এবার কি হবে? স্টার্ট হবে। কিন্তু উদ্ভিদ কোষে তো বেম তন্তু, উদ্ভিদ কোষে তো সেন্ট্রোজোম নেই, তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে? তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা বলেছিলাম আগের লেকচারে যে সাইটোপ্লাজম নিজে কি করে? এই বেম তন্তু গঠনের দায়িত্ব নেয়। ঠিক আছে? তো সাইটোপ্লাজমের মধ্যে মাইক্রোটিবিউল থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? মাইক্রোটিবিউল। তো ওই মাইক্রোটিবিউল গুলো কি করে? বেম তন্তু গঠন করে। ক্লিয়ার? নিয়ে এরা কি করছে? কোষ বিভাজনে সাহায্য করছে ধীরে ধীরে। তো প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখলাম কি? প্রাণী কোষের ক্ষেত্রে দেখলাম যে সেন্ট্রোজোম বেম তন্তু গঠন করছে, নিয়ে কোষের বিভাজনে সাহায্য করছে। এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো সেন্ট্রোজোম থাকে না, তাই সাইটোপ্লাজমের যে মাইক্রোটিবিউল, সেই মাইক্রোটিবিউল বেম তন্তু গঠন করছে। ক্লিয়ার? তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম নিজে, প্রাণী কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম নিজে বেম তন্তু গঠনের দায়িত্ব নেয়, তাই প্রাণী কোষের বেম তন্তুকে কি বলা হয়? প্রাণী কোষের বেম তন্তুকে বলা হয় সেন্ট্রিওলার বা অ্যাস্ট্রাল। সেন্ট্রোজোম আছে মানে কি? অ্যাস্ট্রাল রশ্মি আছে, তাই কি বলা হয়? অ্যাস্ট্রাল বেম। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোম নেই, মানে আমাদের অ্যাস্ট্রাল রশ্মিও থাকবে না, তাই উদ্ভিদ কোষের বেম তন্তুকে বলা হয় কি? সাইটোপ্লাজমিক বেম তন্তু। কারণ সাইটোপ্লাজম নিজে থাকছে কি? ইনভলভ থাকছে বেম তন্তু গঠনের কাজে, এবং সেন্ট্রোজোম নেই, তাই ওটা কি হবে? অ্যানাস্ট্রাল বেম হবে। উদ্ভিদ কোষের বেম হচ্ছে অ্যানাস্ট্রাল। এগুলো আগের লেকচারে খুব ভালোভাবে বলেছি আমি। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এইভাবে কি হলো? আমাদের প্রোফেজ দশাটা শেষ হলো। আর একবার বলে দিচ্ছি, দেখো প্রোফেজ দশার প্রথমে নিউক্লিয়াস থেকে জলের বিয়োজন হবে, ধীরে ধীরে যে ক্রোমাটিন জালিকাগুলো ছিল সেগুলো কনডেন্স হয়ে শুরু করবে, ঘন ঘন হয়ে হয়ে এরা একটা প্রপার ক্রোমোজোমের গঠন করবে। নিউক্লিয়াসের যে পর্দা ছিল সেটা অবলুপ্তি ঘটবে, নিউক্লিওলাসেরও অবলুপ্তি ঘটবে। ক্লিয়ার? সেন্ট্রোজোম কি হবে? সেন্ট্রোজোম ডিভিশন ঘটবে, দুটি অপত্য সেন্ট্রিওল গঠন করবে। এবার এই সেন্ট্রিওল কি করবে? একটা সেন্ট্রিওল ধরে নাও উত্তর মেরুতে চলে গেল, আর একটা সেন্ট্রিওল দক্ষিণ মেরুতে চলে এলো। এবার যখনই দক্ষিণ মেরুতে আসছিল, তখন দুটি সেন্ট্রোজোমের মাঝে একটা তন্তু গঠন হয়েছিল, যাকে বলছে বেম তন্তু। অর্থাৎ বেম তন্তু গঠনের যে কাজ বা স্পিন্ডল যেটা বলছি,
বেম বা স্পিন্ডেল সেটা গঠন হতে শুরু হয়। এটা কিন্তু মানে ভালোভাবে মনে রাখবা যে প্রোফেজ দশায় কি হচ্ছে, বেমতন্তু গঠন হওয়া শুরু হচ্ছে, পুরোপুরি কিন্তু শেষ হয় না। তো মাধ্যমিকে এটাই কোশ্চেন দিয়ে যায় যে কোন দশায় বেমতন্তু গঠন হওয়া শুরু হয়। ঠিক আছে, তো উত্তর হবে কি প্রোফেজ দশা। ক্লিয়ার? আচ্ছা, তো এতটুকু হলো আমাদের বেমতন্তু গঠন হওয়া শুরু হলো। এতখানি পর্যন্ত আমাদের পুরো প্রোফেজ দশা কিন্তু চললো। এরপরে প্রোফেজ দশা ক্লোজ। নেক্সট যখনই বেমতন্তু শুরু হচ্ছে তারপর থেকে আমাদের এবার কি হচ্ছে, মেটাফেজ দশায় পড়ে যাচ্ছে। ঠিক আছে, মেটাফেজ দশার প্রথমে আমরা দেখতে পাবো যে বেমতন্তু গঠন পুরো কমপ্লিট হয়ে গেছে। আসলে কি হয়, প্রোফেজ এবং মেটাফেজ এই দুটো দশার মাঝে একটা দশা পড়ে যেটা বলা হয় প্রো মেটাফেজ। তো ওই প্রো মেটাফেজ দশাতেই কি হয়, বেমতন্তু গঠনটা বা এই পুরোপুরি যে কাজ, নিউক্লিয়াসের পর্দার অবলুপ্তি সমস্ত কিছু কিন্তু কি হয় ওই প্রো মেটাফেজ দশাতেই কমপ্লিট হয়। ঠিক আছে, যদি স্পেসিফিক ভাবে আমরা বলি। ঠিক আছে, তো নেক্সট আমরা এবার দেখব মেটাফেজ দশা। আশা করি প্রোফেজ দশায় কোনো সমস্যা নেই। যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো প্রোফেজ দশা, এই প্রোফেজ দশার আমরা শেষে দেখলাম কি যে বেমতন্তু গঠন হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, মেটাফেজ দশায় আমরা দেখবো যে বেমতন্তু গঠন হওয়া পুরোপুরি কমপ্লিট। তো প্রথমে ওখান থেকে শুরু হবে আমাদের, কোনখান থেকে, বেমতন্তু গঠন থেকে। ঠিক আছে, প্রথমত হলো কি বেমতন্তু গঠন সমাপ্ত, অর্থাৎ বেমতন্তু কি হয়েছে, এবার সম্পূর্ণ হয়েছে। বেমতন্তুর যে গঠন তা কিন্তু হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। ওটা কখন হয়েছে আমি বললাম যে প্রোফেজ দশার শেষে এবং মেটাফেজ দশার একদম শুরুতে কি হয়, বেমতন্তু গঠনটা কমপ্লিট হয়। কিন্তু প্রশ্ন যদি দেয় যে কোন দশায় বেমতন্তু গঠন শুরু হয়, বলবে প্রোফেজ। আর যদি বলে কোন দশায় বেমতন্তু গঠন হওয়া সম্পূর্ণ হয়, উত্তর হবে মেটাফেজ। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট আমরা দেখতে পাবো যে ক্রোমোজোম তো গঠন হয়ে গেছে আমাদের প্রোফেজ দশায়। তো ক্রোমোজোমগুলি কি হবে, এই যে নিরক্ষীয় তল থাকে, এই নিরক্ষীয় তল বরাবর অবস্থান করবে। নিরক্ষীয় অঞ্চল বা যাই বলো বিষুব অঞ্চল, এই বিষুব অঞ্চল বরাবর কি হবে, এরা অবস্থান করবে। ক্লিয়ার? এটা কোন দশায় হচ্ছে, মেটাফেজ দশায়। ক্লিয়ার হলো? ধীরে 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 ক্রোমোজোম গুলো কি হবে, এবার এরা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করবে। এবং একটা দেখো, এটা একটা তল গঠন করেনি, সমস্ত ক্রোমোজোম গুলো কি করছে, নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করেছে এবং দেখো একটা তলের সৃষ্টি করেছে। এবং এখানে কি থাকছে, এখানে সেন্ট্রোজোম থাকছে। প্রাণী কোষের ক্ষেত্রে দেখাচ্ছি এটা আমি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে একই হবে, কিন্তু শুধু এখানে সেন্ট্রোজোমটা থাকবে। ঠিক আছে, তো এই যে দেখো একটা, এই যে কি করছে, ক্রোমোজোম গুলো একটা তলের সৃষ্টি করেছে। তো এই তলটাকে বলা হয় কি, মেটাফেজ তল। এই তলটাকে কি বলা হবে, এই তলটাকে বলা হবে মেটাফেজ তল। ঠিক আছে, বা মেটাফেজ প্লেট। তল না, মেটাফেজ প্লেট বলো, সব থেকে ভালো ইংলিশ টার্ম, মেটাফেজ প্লেট। ক্লিয়ার? এবং তুমি যদি তাহলে হ্যাঁ, প্রথমে একটা কথা বলে দিই এখানে, যে ক্রোমোজোমগুলি
নিরক্ষীয় অঞ্চল থাকছে, নিরক্ষীয় অঞ্চল বরাবর অবস্থান করে এবং কি গঠন করে, এরা একটা মেটাফেজ প্লেট, একটা তলের সৃষ্টি করে। ক্লিয়ার হলো? এবং এই সময় কি হয়, এই যে সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোম থেকে কি হয়, এভাবে বেম তন্তুগুলো বার হয়, নিয়ে কি হচ্ছে, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার থাকে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার মানে কি, ক্রোমোজোমের যে মুখ্য কাজ তাকে তো সেন্ট্রোমিয়ার বলি আমরা। তো বেম তন্তু যেগুলো গঠন হয়েছিল, এবার এই তন্তুগুলো কি হবে, এভাবে প্রত্যেকটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে গিয়ে লেগে যাবে। মানে দেখো দক্ষিণ মেরু থেকে কি হয়, দক্ষিণ মেরুতে যে সেন্ট্রোজোমটা আছে, সেই সেন্ট্রোজোমটা থেকেও বেম তন্তু এভাবে যাচ্ছে, নিয়ে কি হচ্ছে, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেখানে গিয়ে লেগে যাচ্ছে। আর উত্তর মেরুতে যে সেন্ট্রোজোমটা আছে সেখান থেকেও একই রকম ভাবে বেম তন্তু আসছে। ক্লিয়ার হয়েছে? তো দেখো যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে গিয়ে টাচ করছে, সেই তন্তুগুলোকে বলা হবে ক্রোমোজোমাল তন্তু। এবং এর মধ্যেও কিছু কিছু তন্তু থাকবে যেগুলো এই আমাদের সেন্ট্রোজোমকে বলছি, ক্রোমোজোমকে টাচ করতে পারবে না, মানে এরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে এভাবে থাকবে, তাদেরকে বলা হবে কি, অবিচ্ছিন্ন তন্তু। মানে দেখো এইখান থেকে ধরে নাও একটা তন্তু গেল, নিয়ে ওই সেন্ট্রোজোমের গায়ে লেগে গেল, কিন্তু সে কি করলো না, যাওয়ার সময় কোনো ক্রোমোজোমকে টাচ করেনি। এগুলোকে বলা হবে কি, এগুলোকে বলা হবে অবিচ্ছিন্ন তন্তু। ঠিক আছে? এবং যে তন্তুগুলো ক্রোমোজোমকে টাচ করবে, ক্রোমোজোমের গায়ে লাগবে, তাদেরকে কি বললাম, তাদেরকে বলা হবে ক্রোমোজোমাল তন্তু। ক্রোমোজোমাল তন্তু। এবং দেখো কিছু কিছু তন্তু থাকবে যারা কি করবে না, যারা ক্রোমোজোমকে টাচও করবে না, আবার এক মেরু থেকে অন্য মেরুতে কিন্তু যাবেও না। মানে ধরে নাও এখান থেকে গিয়ে এখানেই এরা থেমে যাবে। তো এই তন্তুগুলোকে বলা হবে বিচ্ছিন্ন তন্তু। এদেরকে কি বলা হবে, এরা হবে বিচ্ছিন্ন তন্তু। আমরা কয় ধরনের তন্তু দেখতে পাচ্ছি, এক ধরনের তন্তু যেগুলো ক্রোমোজোমকে টাচ করেছে সেগুলো ক্রোমোজোমাল, যেগুলো ক্রোমোজোমকে টাচ করেনি, একটা মেরু থেকে শুধুমাত্র অপর মেরুতে গিয়েছে, সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু। এবং যেগুলো ক্রোমোজোমকে টাচ করেনি এবং এক মেরু থেকে অন্য মেরুতে যেতেও পারেনি, সেই তন্তুগুলো হচ্ছে কি, বিচ্ছিন্ন তন্তু। ক্লিয়ার? তো এই ব্যাপার দেখা যায়। আরেকটা পয়েন্ট কি হয়, আরেকটা জিনিস দেখা যায় মেটাফেজ অর্থাৎ আরেকটা জিনিস দেখা যায় যে ছোট ক্রোমোজোম যেগুলো থাকে, ছোট ক্রোমোজোমগুলি কোষের একদম মিডলে থাকে, মানে কি বলবো আমি, নিরক্ষীয় অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চলে একদম ধরো ভিতরের দিকে থাকে, ভিতরের দিকে। আর যেগুলো একটু বড় সাইজের ক্রোমোজোম, হ্যাঁ, সেই ক্রোমোজোম গুলো কি হয়, এই কোষের বাইরের দিকে, মানে একটা পরিধির দিকে থাকে। ক্লিয়ার? কি হলো, ছোট ক্রোমোজোম, এটা কি হচ্ছে, নিরক্ষীয় বা বিষুব নিরক্ষীয় অঞ্চলের ভিতরে থাকে। আর যেগুলো বড় ক্রোমোজোম সেগুলো কি হচ্ছে, সেগুলো পরিধির দিকে থাকে, পরিধির দিকে থাকে। মানে তোমরা বুঝতেই পারছো, যেগুলো একটু সাইজে ছোট হবে যে ক্রোমোজোম গুলো, সেগুলো এই ভিতরের দিকে থাকবে, এবং যে ক্রোমোজোম গুলো সাইজে বড় বড় তারা কি হবে, এই পরিধির দিকে থাকবে। ক্লিয়ার হয়েছে? এক নম্বর কি হচ্ছে, এখানে বেমতন্তু গঠন আমার এখানে এখন কমপ্লিট। ক্রোমোজোম গুলো কি হচ্ছে, ক্রোমোজোম গুলো
যে আমাদের কোষের যে নিরক্ষীয় অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চল বরাবর অবস্থান করবে সব ক্রোমোজোম গুলো, এবং এরা যখন অবস্থান করছে তো দেখো এক ধরনের তলের সৃষ্টি করেছে। এই তলটাকে বলা হবে কি মেটাফেজ প্লেট বা মেটাফেজীয় তল। ক্লিয়ার হলো? আর আমরা দেখলাম কি 3 ধরনের তন্তু দেখলাম, এবং দেখতে পাচ্ছি যে ছোট ক্রোমোজোম গুলো একদম মিডলে থাকছে, এবং যেগুলো বড় ক্রোমোজোম সেগুলো একটু কি থাকছে সাইডের দিকে বা একটু পরিধির দিকে বিন্যস্ত থাকছে। ঠিক আছে? এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে মাইক্রোস্কোপ নিয়ে যদি তুমি দেখো, মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র তুমি যদি ইউজ করো, তো ক্রোমোজোম গুলিকে সব থেকে বেশি স্পষ্ট, মানে সব থেকে একদম সুস্পষ্ট যদি তুমি দেখতে চাও, তো তোমাকে এই মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলিকে দেখতে হবে। তুমি যদি প্রোফেজ দশায় দেখো তো ক্রোমোজোম গুলিকে ভালোভাবে বুঝতে পারবে না। অ্যানাফেজ দশায় তুমি যদি দেখো তো অ্যানাফেজ দশাও বুঝতে পারবে না। টেলোফেজ দশায় তো বুঝতে পারবেই না। কিন্তু মেটাফেজ দশায় তুমি যদি মাইক্রোস্কোপ নিয়ে দেখো তো ক্রোমোজোম গুলিকে সব থেকে বেশি ভালোভাবে, সব থেকে বেশি সুস্পষ্ট ভাবে দেখতে পাবে। ঠিক আছে? তো আরেকটা পয়েন্ট এখানে লিখতে পারি আমরা, যে এই দশায় ক্রোমোজোম গুলিকে সব থেকে বেশি স্পষ্ট ভাবে দেখা যায়। এর থেকে স্পষ্ট কিন্তু কোনো দশাতে তুমি দেখতে পাবে না। ক্লিয়ার হলো? তো এ হচ্ছে আমাদের কি মেটাফেজ দশা। এরপর আমরা দেখবো হচ্ছে অ্যানাফেজ। ঠিক আছে? তো মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মধ্যবর্তী, মেটা মানে হচ্ছে মধ্যবর্তী, এবং ফেজ মানে দশা, মানে এটা হচ্ছে কি একটা মধ্যবর্তী দশা। ক্লিয়ার? তো এই হলো মেটাফেজ দশা কমপ্লিট। এরপর আমরা যাব অ্যানাফেজ দশা। তো অ্যানাফেজ দশা অ্যানাফেজ দশার প্রথমে কি হবে, এই দুটো সেল হয়, মানে সরি মেটাফেজ দশায় কি দেখলাম, ক্রোমোজোম গুলো এভাবে কি ছিল নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করছিল, এরকম হবে। তো অ্যানাফেজ দশার শুরুতে কি হবে, ক্রোমোজোম গুলি তাদের দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য কোনটা, এই দিক থেকে এই দিকটা দৈর্ঘ্য, এখান থেকে এতটুকু কি হচ্ছে তাদের দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্য বরাবর কি হবে, এবার ক্রোমোজোম গুলো ডিভাইড হয়ে যাবে, ভেঙে যাবে, মানে বিভাজিত হয়ে যাবে এক কথায়, মানে এরকম ভাবে ছিল ক্রোমোজোম গুলো, ছিল তো। তো এখান থেকে এতটুকু তাদের কি হচ্ছে দৈর্ঘ্য, ক্রোমোজোম গুলো কোষের মধ্যে এভাবে অবস্থান করছিল নিরক্ষীয় অঞ্চলে। তো এদের আবার কি হবে, এরা দৈর্ঘ্য বরাবর কি হবে বিভাজিত হয়ে যাবে। তাহলে এখন তাহলে কেমন হবে, এরা এরকম হবে কি, তাই তো? তাহলে কেমন হয়ে যাবে এবার, নেক্সট যে আমরা কি দেখতে পারবো,
যে এখান থেকে এই এভাবে ছেড়ে যাবে। তো কি দেখতে পাচ্ছি আমরা? প্রথমত দেখতে পাচ্ছি 1 নম্বর পয়েন্টে গিয়ে আমরা দেখতে পাবো যে ক্রোমোজোমগুলি অ্যানাফেজ দশার শুরুতে এরা দৈর্ঘ্য বরাবর বিভাজিত হয়ে যায়। তারপরে দেখতে পাবো আমরা কি, যে প্রত্যেকটি দেখো ভালোভাবে লক্ষ্য করো, তুমি যদি নিজেই ভাবো প্রত্যেক এগুলো কি সেন্ট্রোমিয়ার, তো প্রত্যেকটি সেন্ট্রোমিয়ার কি করবে, নিজস্ব সিস্টার ক্রোমাটিড পাবে। ক্লিয়ার? প্রত্যেকটি ক্রোমোজোম নিজের কি হবে, সিস্টার ক্রোমাটিড কিন্তু কি হবে, পাবে। ক্লিয়ার? আরেকটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো, এখানে তো সেন্ট্রোজোম ছিল, সেন্ট্রোজোম ছিল এবং সেন্ট্রোজোম গুলো কি করেছিল, বেমতন্তু দিয়ে যুক্ত করেছিল ক্রোমোজোম গুলোকে। আমরা এগুলোকে কি বলছিলাম, ক্রোমোজোমাল তন্তু বলছিলাম। তো এবার কি হবে, এই যে সেন্ট্রোজোম আর এই সেন্ট্রোজোম ভেঙে যাবে এভাবে, মানে ওই দুটো যে সিস্টার ওই দুটো যে ক্রোমাটিড থাকছে, এই ক্রোমাটিড গুলো কি হবে, ওই দিকে চলে যাবে, আর এই দুটো ক্রোমাটিড এই দিকে চলে আসবে। মানে ব্যাপারটা কি হয় দেখো, এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাবে, মানে প্রত্যেকটা ক্রোমোজোম এবার কি হবে, এই নিজের নিজের দিকে চলে আসবে। মানে এটা ধরে না উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু, ঠিক আছে। তো এই যখন ডিভিশন যখন ঘটে গেল, তখন এবার সেন্ট্রোজোম গুলো কি করবে, সেন্ট্রোজোম গুলো যে বেম তন্তু, এই বেম তন্তু গুলো এবার কোন দিকে চলে যাবে, ওই দিকে সরতে থাকবে। মানে বেম তন্তু গুলির দৈর্ঘ্য ধীরে ধীরে কমবে এবং ক্রোমোজোম গুলো কি হবে, এবার এই যে উপরের যে ক্রোমোজোম গুলো ছিল সেগুলো উত্তর মেরুতে এবং নিচের দিকের যে ক্রোমোজোম গুলো ছিল সেগুলো দক্ষিণ মেরুতে চলে আসবে। ক্লিয়ার হয়েছে এটা? নিজে এবার নিজে থেকে ভাবো, একবার ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। কি বলার চেষ্টা করছি আমি এখানে, যে এই যে ক্রোমোজোম, এবার নিজে থেকে ভাবো যে যখনই এরা দৈর্ঘ্য বরাবর আলাদা হয়ে গেল, তখন এবার কি হবে, সেন্ট্রোজোম এবার কিন্তু টানবে, সেন্ট্রোজোম টানবে। এবার যদি টানে, এভাবে টানে, তাহলে তাদের যে ছিল, এই যে একটা ক্রোমাটিড একটা ক্রোমাটিড, এগুলো নিচের দিকে হয়ে যাবে, এরা উত্তর মেরুতে চলে যাবে আর এরা কি হবে, দক্ষিণ মেরুতে চলে যাবে। তো এই সময় ক্রোমোজোমের যে চলন, এই চলনকে বলা হয় অ্যানাফেজীয় চলন। মানে নিরক্ষীয় অঞ্চল থেকে এরা এবার কি হচ্ছে, মেরুর দিকে গমন করছে। তো এই চলনকে বলা হবে কি, অ্যানাফেজীয় চলন। 3 নম্বর কি আমরা দেখতে পাবো, যে কি অ্যানাফেজীয় চলন। অ্যানা মানে হচ্ছে কি, অ্যানা মানে হচ্ছে উপরে, অ্যানা মানে হচ্ছে উপরে, এবং ফেজ মানে দশা। দেখো এরা কি হচ্ছে, নিচ থেকে এবার কি হচ্ছে, ক্রোমোজোম গুলো উপরের দিকে উঠছে, নিচ থেকে ক্রোমোজোম গুলো উপরের দিকে উঠছে, তাই এই দশার নাম হচ্ছে কি, অ্যানাফেজ দশা। ক্লিয়ার? তো ক্রোমোজোম গুলো কি হচ্ছে, এবার নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে রওনা হলো, মেরুর দিকে গমন করছে। তো এর ফলে যে তাদের যে চলন দেখা যাচ্ছে, এই চলনকে বলা হয় কি, অ্যানাফেজীয় চলন। ক্লিয়ার? আর দেখো এদের এখন তো মাথায় এদের যে সেন্ট্রোমিয়ার আছে, প্রত্যেকটি ক্রোমাটিড কি হয়েছে, একটা করে সেন্ট্রোমিয়ার কিন্তু পেয়েছে। সরি, হ্যাঁ, প্রত্যেকটি ক্রোমাটিড দেখো পরস্পর কি হচ্ছে, নিজস্ব করে, এই যে দুটো ক্রোমাটিড, এই যে ক্রোমাটিডটা ছিল, এই দুটো ক্রোমাটিড বা এই দুটো ক্রোমাটিড, এরা প্রথমে কি ছিল, একটা সেন্ট্রোমিয়ারকে নিয়েই এরা কি করছিল, 4টে ক্রোমাটিড একসঙ্গে থাকছিল। কিন্তু যখনই ডিভিশন ঘটে গেল, তখন দেখো কি হচ্ছে, এই দুটো সিস্টার ক্রোমাটিড, আমরা কি বলেছিলাম, এরা এই যে পরস্পর, এরা হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড, এরা হচ্ছে সিস্টার, এবং এই সঙ্গে এর হচ্ছে কি নন সিস্টার। কে হয়েছিল তো, আমরা কি বলেছিলাম, নন সিস্টার।
বা এদিক থেকে এদিকে এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, বা তুমি যদি এদিক থেকে এদিকে ধরো এরা হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড, কিন্তু এর সঙ্গে এর কখনো কি হবে না, সিস্টার ক্রোমাটিড হবে না। ঠিক আছে, তো যদি আমরা এই বরাবর ডিভিশন করি তো এরা হচ্ছে কি পরস্পরের সিস্টার ক্রোমাটিড। তো দুটো সিস্টার ক্রোমাটিড এটা কি পাচ্ছে, এক নিজস্ব এরা সেন্ট্রোমিয়ার পাচ্ছে। কোন দশায়, অ্যানাফেজ দশায়। তো অ্যানাফেজ দশায় আমরা কি দেখতে পাচ্ছি, যে ক্রোমাটিড গুলো নিজস্ব সেন্ট্রোমিয়ার পাচ্ছে। ঠিক আছে, এবং নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে গমন হলো কমপ্লিট। আর দেখো যখন এরা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাবে, এদের মাঝে যে ক্রোমোজোমাল তন্তু, এই ক্রোমোজোমাল তন্তু কিন্তু কি হবে, এবার ধীরে 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 ছোট হয়ে পড়বে। কারণ এরা যদি উপর নিচ থেকে উপর দিকে উঠে, মানে মেরু থেকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যদি যায়, তাহলে এবার কি হবে, এটা ছোট হয়ে পড়বে। তো এরা প্রথমে এখানে ছিল, এবার এখানে আসবে, তখন যে দৈর্ঘ্যটা, সে দৈর্ঘ্যটা কমে যাবে। এইভাবে পুরো ক্রোমোজোমাল তন্তু আমরা দেখতে পাবো কি, যে চলে যাবে। ঠিক আছে, ওটা কখন, অ্যানাফেজ দশার শেষের দিকে এবং টেলোফেজ দশার একদম প্রথমে গিয়ে দেখতে পাবো আমরা যে এদের যে ক্রোমোজোমাল তন্তু এটা কিন্তু আর থাকবে না। ক্লিয়ার? তো 4 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাবো কি, ওই যে আমরা দেখেছিলাম যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ, অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ওই যে আকারগুলো হচ্ছিল ভি, হ্যাঁ, আই, এল, জে, এই শেপগুলো কখন হবে, এই শেপগুলো এই অ্যানাফেজ দশাতেই হয়। ঠিক আছে, ঠিক আছে, কি কি দশা হবে, ভি, এল, আই, জে, এই আকৃতিগুলি হয়। কখন হচ্ছে, এটা কিন্তু মনে রাখবা, কখন হচ্ছে, অ্যানাফেজ দশায়। আর দেখো কি হচ্ছে, যখন ক্রোমোজোম গুলো চলে আসছে উপর দিকে, তখন কিন্তু এদের মিডিলে কিন্তু কি হবে, আরেক ধরনের তন্তুর আবির্ভাব ঘটবে, আরেক ধরনের তন্তুর আবির্ভাব ঘটবে, যেটা প্রাণী কোষের কোনো গুরুত্ব নেই এই তন্তুর, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এর কিন্তু গুরুত্ব আছে। এই তন্তুটাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। কি বলা হয়, ইন্টারজোনাল তন্তু। প্রাণী কোষের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব নেই, মানে হয় মানে তো কাজ আছেই, কিন্তু গুরুত্ব কতটুকু পর্যন্ত, ইন্টারজোনাল তন্তু এক ধরনের কি করে স্টেম বডি গঠন করে। ইন্টারজোনাল তন্তু কি করবে, স্টেম বডি গঠন করবে, স্টেম বডি। এবং এই স্টেম বডিটাই কি করে, অ্যানাফেজ দশায় যে চলন, অ্যানাফেজের চলন, সেই অ্যানাফেজীয় চলনে সাহায্য করে। ক্লিয়ার? কিন্তু তারপরে বাকি কিন্তু এই ইন্টারজোনাল তন্তুর প্রাণী কোষে কোনো কাজ নেই, কিন্তু উদ্ভিদ কোষে এই ইন্টারজোনাল তন্তুর কাজ আছে, যেটা আমরা সাইটোকাইনেসিস পড়তে গিয়ে বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, তো এতটুকুই আমাদের ছিল আমাদের কি। এবং হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, যে সব থেকে অ্যানাফেজ হচ্ছে কি সব থেকে স্বল্পস্থায়ী, সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা। আমরা প্রোফেজ দশায় কি দেখেছিলাম, প্রোফেজ দশায় দেখেছিলাম যে সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা হচ্ছিল কি প্রোফেজ, এবং অ্যানাফেজ দশায় আমরা দেখলাম কি যে সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা হচ্ছে কি অ্যানাফেজ, মানে সব থেকে কম টাইম লাগে অ্যানাফেজ দশা পূর্ণ হতে। ক্লিয়ার হলো? এবং যখন আমরা এই দশার শেষে গিয়ে দেখতে পারবো যে এই ক্রোমোজোমগুলি, অপত্য ক্রোমোজোমগুলি কি হয়েছে, পুরোপুরি মেরুর দিকে চলে গেছে। তো একবার প্রথম দিকে আলোচনা হোক। অ্যানাফেজ দশার শুরুতে আমরা দেখতে পাবো যে ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বরাবর ভাগ হয়ে গেছে, এবং এটা কি হয়েছে, প্রত্যেকটি সিস্টার ক্রোমাটিড একটি করে, মানে নিজস্ব, একটি করে তো নয়, নিজস্ব সেন্ট্রোমিয়ার পাবে। এটা ক্লিয়ার হোক। এরপর কি হবে, এরপর দেখা যাবে যে ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চল থেকে, অপত্য ক্রোমোজোম হলো,
তো অপত্য ক্রোমোজোমগুলি এবার কি হবে, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাবে। এবার যখনই নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, চলে যাচ্ছে ঠিকই আছে, কিন্তু তাদের যে মিডিলের যে বেমতন্তু মানে ক্রোমোজোমাল তন্তু, সেই ক্রোমোজোমাল তন্তু ধীরে 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 কি হবে, ছোট হয়ে পড়বে, মানে এর দৈর্ঘ্য কমে যাবে। এবং তাদের নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু এই যে চলন, অর্থাৎ ক্রোমোজোমগুলি অপত্য ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাচ্ছে, তাদের এই যে চলন, এই চলনকে বলা হয় কি, এই চলনকে বলা হয় অ্যানাফেজীয় চলন। এবং যখন তারা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাবে তখন তাদের মাঝে এক ধরনের তন্তুর আবির্ভাব ঘটে, যেটাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। ইন্টারজোনাল তন্তু স্টেম বডি গঠন করে এবং এই স্টেম বডি অ্যানাফেজীয় চলনে সাহায্য করে। ক্লিয়ার হলো? এই ইন্টারজোনাল তন্তুর প্রাণী কোষে এই অ্যানাফেজীয় চলন পর্যন্তই গুরুত্ব, তারপরে কোনো গুরুত্ব থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে ইন্টারজোনাল তন্তুর গুরুত্ব আছে। আর আমরা কি দেখলাম যে অ্যানাফেজীয় চলন হচ্ছে সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা, প্রোফেজ হচ্ছে সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী এবং অ্যানাফেজ হচ্ছে সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী। এবং ওই যে আমরা পড়েছিলাম যে অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এই সমস্ত যে আকৃতি, সমস্ত আকৃতিগুলি কখন হয়, এই অ্যানাফেজ দশাতেই হয়। তো এ হচ্ছে অ্যানাফেজ দশা, ঠিক আছে, এ হচ্ছে আমাদের অ্যানাফেজ দশা, ঠিক আছে। নেক্সট এবার আমরা যাবো কোথায়, নেক্সট আমরা এবার চলে যাবো টেলোফেজ দশাতে, ঠিক আছে। তো দেখো আমরা এবার একদম ক্যারিওকাইনেসিসের লাস্ট পর্যায়ে আছি। এর নাম কি, এর নাম হচ্ছে টেলোফেজ। তো টেলো মানে হচ্ছে কি, শেষ। টেলো মানে হচ্ছে কি, শেষ। আর ফেজ মানে বুঝতেই পারছো যে কি, দশা, অর্থাৎ সব থেকে শেষ দশা। তো টেলোফেজ দশার একদম শুরু হবে কখন, যখন আমরা দেখতে পাবো যে অপত্য ক্রোমোজোমগুলি মেরুতে চলে গেছে, তখনই কি হবে, টেলোফেজ দশা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই দশার প্রথমে তো দেখা যাবে যে বেমতন্তুগুলি অবলুপ্তি ঘটবে। তাহলে এক নম্বর কি হবে, বেমতন্তু অবলুপ্তি, ঠিক আছে, বেমতন্তু কি হবে, অবলুপ্তি। আর আমরা বলেছিলাম যে প্রাণী কোষের যে প্রাণী কোষে বলছি ইন্টারজোনাল তন্তু, হ্যাঁ, প্রাণী কোষের যে ইন্টারজোনাল তন্তু, সেই ইন্টারজোনাল তন্তুগুলিও ধীরে ধীরে এবার চলে যাবে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে ইন্টারজোনাল তন্তুগুলি থেকে যাবে। তাহলে কি হলো, ইন্টারজোনাল তন্তুর অবলুপ্তি কোথায়, প্রাণী কোষে। কিন্তু উদ্ভিদ কোষে ইন্টারজোনাল তন্তু থাকে না, থেকে যাবে, ঠিক আছে। না এতটুকু তো বুঝতে পারছো যে প্রাণী কোষের ক্ষেত্রে ইন্টারজোনাল তন্তুটা চলে যাবে, মানে অবলুপ্তি ঘটবে, এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে ইন্টারজোনাল তন্তু থেকে যাবে, ওর কোনো অবলুপ্তি ঘটবে না, ঠিক আছে। এরপরে কি হবে, ধীরে 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 নিউক্লিওলাস তৈরি হবে। নিউক্লিয় পর্দার যে পুনর আবির্ভাব, মানে যেটা অবলুপ্তি ঘটেছিল প্রোফেজ দশায়, এবার কিন্তু ধীরে ধীরে কি হবে, আমাদের নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, এরাও ধীরে ধীরে পুনর আবির্ভাব ঘটবে। জলের কি হয়েছিল, জলের বিয়োজন ঘটেছিল প্রোফেজ দশায়, নিউক্লিওলাস থেকে জলটা চলে গেছিল, নিউক্লিয়াস থেকে জলটার বিয়োজন ঘটেছিল, কিন্তু
টেলোফেজ দশায় আমরা দেখতে পারবো যে নতুন করে আবার কি হবে, জলের সংযোজন ঘটবে। এবার যখনই জলের সংযোজন ঘটবে ধীরে ধীরে ক্রোমোজোম গুলো কি হবে, আলাদা হয়ে পড়বে, নিয়ে তারা ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন জালিকা হিসেবেই নিউক্লিয়াসের মধ্যে ভেসে বেড়াবে। ক্লিয়ার? মানে যে তুমি ওই যে বাটের মধ্যে থেকে যে তুমি সুতোটা বার করেছিলা, এবার কি হচ্ছে, তুমি আবার কি করছো, জলটা ফেলে দিয়েছিলা, বা তুমি প্রথমে জলটা ফেলে দিয়েছিলা, যাই করো, তো এবার তুমি কি করছো, ওই জলের মধ্যেই আবার সুতোটাকে ফেলে দিচ্ছ। যখনই তুমি জলের মধ্যে সুতোটাকে ফেলে দিবা, আবার যে সুতোটা জড়ো হয়ে গেছিল তোমার হাতে, সেটাই আবার কি হবে, আলাদা আলাদা হয়ে পড়বে, ওটাই। ঠিক আছে? এবং ধীরে 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 ক্রোমোজোমগুলি অদৃশ্য, মানে অদৃশ্য তো নয়, অস্পষ্ট হয়ে পড়বে এক কথায়। যেটা স্পষ্ট আমরা ক্রোমোজোমগুলি বুঝতে পারছিলাম, তো এবার ধীরে ধীরে ক্রোমোজোমগুলি অস্পষ্ট হয়ে পড়বে। মানে আমরা যে মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখি, তো মাইক্রোস্কোপের পাওয়ারটা বেশি প্রয়োজন হবে দেখার জন্য। ঠিক আছে? যেটা মেটাফেজ দশায় আমরা খুব স্পষ্ট বুঝতে পারছিলাম ক্রোমোজোমগুলিকে, তো টেলোফেজ দশায় ক্রোমোজোমগুলিকে এবার আমরা অস্পষ্ট দেখতে পাবো। আর কি হবে, প্রাণী কোষের ক্ষেত্রে টেলোফেজ দশায় আমরা দেখতে পাবো, টেলোফেজ দশার ক্ষেত্রে যে এরকম একটা খাঁজের সৃষ্টি হয়েছে, এরকম একটা খাঁজের সৃষ্টি হবে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরকম কোনো খাঁজ বা কোনো কিছু সৃষ্টি হয় না, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এরকম একটা খাঁজের সৃষ্টি হতে থাকে। এবং এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের যে ডিভিশন তার শেষ পর্যায়ে। ক্লিয়ার? একবার রিপিট হোক। প্রথমত আমরা কি দেখলাম, বেমতন্তুর অবলুপ্তি। প্রথমেই ঠিক আছে, প্রথমে আমরা দেখতে পাবো বেমতন্তুর অবলুপ্তি। মানে এক কথায় প্রথমে কি হবে, এই টেলোফেজ দশা তখনই শুরু হয় যখন দেখা যায় যে অপত্য ক্রোমোজোমগুলি, মানে যে অ্যানাফেজ দশায় যে ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে আসতে শুরু করেছিল, তো যখনই অপত্য ক্রোমোজোমগুলি সবাই যখন মেরুতে চলে আসবে, তখনই টেলোফেজ দশা স্টার্ট হবে। টেলোফেজ দশার প্রথমেই বেমতন্তু যেগুলো ছিল ধীরে 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 এরা অদৃশ্য হয়ে পড়বে, এদের অবলুপ্তি ঘটে যাবে। ইন্টারজোনাল তন্তু যেগুলো ছিল, ইন্টারজোনাল তন্তু এবার কি হবে, অবলুপ্তি হয়ে যাবে। কার ক্ষেত্রে? প্রাণী কোষের ক্ষেত্রে অবলুপ্তি ঘটবে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে ইন্টারজোনাল তন্তু থেকে যাবে, যেটার কাজ আমরা সাইটোকাইনেসিস যখন পড়বো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে? আর কি হবে, যে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস এর অবলুপ্তি ঘটেছিল, এরাও এবার ধীরে ধীরে পুনরাবির্ভাব ঘটবে এবং নিউক্লিয়াসের মধ্যে জলের সংযোজন ঘটবে, ক্রোমোজোমগুলি ধীরে ধীরে অস্পষ্ট হয়ে পড়বে। এবং প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে টেলোফেজ দশাতেই প্রাণী কোষে একটা খাঁজের সৃষ্টি হতে শুরু হয়ে গেছে। ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের কি ক্যারিওকাইনেসিসের একদম শেষ পর্যায়ে আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে? তো আজকের লেকচারে এতটুকুই। আমরা আজকের লেকচারে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস পুরোপুরি কমপ্লিট করলাম। নেক্সট লেকচারে সাইটোকাইনেসিসটা স্টার্ট করব, এবং ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে যে পার্থক্য সেটাও আমাদের আলোচনা হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে দেয়। ঠিক আছে? চলো আজকের লেকচার এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের লেকচারে। আশা করি আজকের লেকচার তোমাদেরকে ভালো লাগলো, কিন্তু যদি লেকচারে কোনো জায়গায় প্রবলেম হয়, কোনো জায়গায় যদি তোমরা বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার পরের লেকচারে। আজকের লেকচারের জন্য থ্যাংক ইউ।